তো অনেকেই আর কি যারা আপনি দীর্ঘদিন মানে জেলে কাটিয়েছেন, অনেকেই যাদের ইডি সিবিআই যাদেরকে ডেকেছে জেরা করেছে, তারা তো আজকে মানে সবাই বলে যে তারা বিজেপিতে যোগ দিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে আবার তারা এখন রাজনীতিতে। তো আপনি কেন সেই পথটা বেছে নিলেন না? সুযোগ পেলাম কোথায়? বিজেপি সবসময় বলছে যে তারা এবার ক্ষমতায় আসবে অনেক মেজরিটি নিয়ে, সেক্ষেত্রে বিজেপি যদি আপনাকে মানে আপনার মতো অভিজ্ঞ মানুষের সাথে যোগাযোগ করে আবার দলে টানতে চায়, আপনার কি? আমি তো সেতুই দেখতে পাচ্ছি না, সেতু পার হবো কি করে বলি। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্ট্রং রুমে পৌঁছে গিয়েছেন। এটা কেন? এটা কাজ বুদ্ধি দিচ্ছে। আর বুদ্ধি দেওয়ার জন্য তো এখন আইপ্যাক রয়েছে দাদা, কি বলবেন পরামর্শদাতা হিসেবে? তারাও পালাবে। অনেক আইপ্যাক মমতা যে ড্রেসে মমতা দেখলাম আমি টিভিতে, সেটা তো বাড়ির ড্রেস পরেই বসেছিল। আমি তো এটা মানে সেটা কি হারের ভয় কোনো জায়গায় গিয়ে? না, কোনো সংবাদ পেয়ে গেছে হার। তবে নিঃসন্দেহে যে বিরোধী দল হিসেবে যে বিজেপি প্রতিষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গে, এটার যদি বাম কংগ্রেস এদের, আমি তো কংগ্রেসকেই বলবো, এদের উত্থান না হলে কিন্তু আর থামানো যাবে না। দাদা কতবার ভোট হয়েছে সন্ত্রাস দেখেছে বাংলা, তো এবারের ভোটে তো এরকম সবাই বলছে। এত কৃতিত্ব দিতে হবে কমিশনকে। এটাও ঠিক যে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন বলতো আমাদের বিকল্প কই, আমাদের তো কোনো বিকল্প নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিকল্প দেখিয়ে দিয়েছে। মমতা 294টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে আমি প্রার্থী। আমরা তো 294টাতে জিতিনি। তাহলে কোথাও তো মমতা হেরেছে। ভোট শেষ, এবার অপেক্ষা রেজাল্টের। আর এই মুহূর্তে আমি একদম পেয়ে গেছি আমার সঙ্গে পার্থ চ্যাটার্জিকে, যার আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিন্তু দরকার হয় না। এবং আমি সরাসরি পার্থদার কাছে একদম প্রশ্ন রাখবো, যেহেতু ভোট শেষ এবং আমরা রেজাল্ট নিয়েই কথা বলবো, যে কি হতে চলেছে, একদম সরাসরি প্রশ্ন। এই তো খবরের কাগজের পাতার বাঁধে দ্বিতীয় পেজে সব জ্যোতিষীদের নাম লেখা থাকে। তারা বলতে পারবে যে আমি গণৎকার নই, আমি জনগণের সঙ্গে থাকি। এবার আমি প্রায় জনগণ থেকে 4 বছর বিচ্ছিন্ন। কিন্তু আমার মনে হয়েছে যে ভোট শতাংশে বামেরা বা কংগ্রেস এবং বিজেপি, এইটাই তো বিরোধী, এমনকি আইএসএফ, এরা নিশ্চয়ই একটা থাবা বসাবে। কিন্তু দাদা, এই যে আপনি কংগ্রেসের কথা বললেন, আমি যদি একদম মানে ব্রেকিং নিউজ বলি, সেক্ষেত্রে গোলাম মীর যিনি পর্যবেক্ষক কংগ্রেসের, তিনি কিন্তু বলছেন যে তিনি তৃণমূলকে মানে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে, মানে বিজেপিকে বা অন্যান্য দল তারা কিন্তু তাদের তো ভবিষ্যৎ রাজনীতিটার মাথায় আছে কেন্দ্রের, তাতে বাংলার খবর কটা রাখে। আবার অধীর চৌধুরী বলছে যে অন্য দল, বিরোধী দলে বেশি ভোট পড়বে। সুতরাং কংগ্রেস তো সিরিয়াস পলিটিক্সটা করলো না। যদি করতো ধরে রাখতো। আমি শুভঙ্করকে ধন্যবাদ দিই এই কারণেই যে একা লড়বার সাহস সে হাইকমান্ডকে বোঝাতে পেরেছে। আমাদের তো কংগ্রেসের রাজনীতি জানি যে হাইকমান্ড ছাড়া হয় না, বিজেপিও তাই, কেন্দ্র যা বলে তাই শ্রমিকদের বলতে হয়। আমি যদি কংগ্রেসের লোক হিসেবে তিনি তো চাইবেনই, তিনি কি বিজেপির জয় দেখতে চাইবেন নাকি আমি বুঝতে পারছি না। দাদা, আপনি দীর্ঘদিন তৃণমূল করেছেন, একদম মানে দীর্ঘদিন বলা ভুল, একেবারে জন্মলগ্ন থেকে। হ্যাঁ, জন্মলগ্ন রাজনৈতিক যারা নির্বাচনে অংশ নেয় সেই রাজনীতির প্রথম দলই আমার তৃণমূল কংগ্রেস। কিন্তু দাদা, আমরা গত রাত্রে যে ঘটনা দেখলাম, মানে এটা তো নজিরবিহীন। আপনি তো বলবেনই যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্ট্রং রুমে পৌঁছে গিয়েছেন। এটা
কাজ বুদ্ধি দিচ্ছে আর এটাও যেমন স্ট্রং রুমে দেখলাম, তেমনি এটাও দেখলাম আই প্যাকেট ডিটেক্টরকে ইডি আর ভোটের আগে মানে পুরো ভোটটা হাজতে আর রাখতে চাইলো না, ছেড়ে দিল। এগুলো না আমার কাছে একটা থিসিস লেখার মতন, যে কি কারণে কে কি করছে। আমি তো বিমান বোসকে কোনোদিন দেখিনি স্ট্রং রুমে যেতে। হ্যাঁ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি এর আগে, আপনি একটু মনে করতে পারবেন আরো বেশি ভালো করে। না, মমতা ব্যানার্জি একটা অসাধারণ চরিত্র। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে কেন যেতে হলো স্ট্রং রুম পর্যন্ত কে বোঝালো? মমতা যে ড্রেসে মমতাকে দেখলাম আমি টিভিতে, সেটা তো বাড়ির ড্রেস পরেই বসেছিল। আমি তো এটা মানে সেটা কি হারের ভয় কোনো জায়গায় গিয়ে? না, কোনো সংবাদ পেয়ে গেছে হার। দেখো এখনো না এটা একটা সংবাদ মাধ্যমের সংগঠিত একটা অংশের প্রচার হতে পারে, আবার বিরোধী দল আরও বেশি সংগঠিত হয়েছে বলেই তৃণমূল শঙ্কিত হতে পারে। এই আমি তো কোনো ইস্যুস বিফোর আস যদি হয় না জনগণ হিসেবে, আমার সামনে তো কোনো ইস্যুই দেখতে পাচ্ছি না। একজন বলছে অনুপ্রবেশকারী করতে দেবো না, নাম কেটে দেবো, এক সম্প্রদায়কে ভাগিয়ে দেবো, যা টাকা দিচ্ছি তার থেকে বেশি টাকা দেবো। আর আমরা এত কাজ করলাম, সেই কাজের দিকে না গিয়ে শুধুই মাত্র আমরা তো সফল হতে পারিনি কিছু। কোথাও গিয়ে কি দাদা এই যে এসআইআর এবার যে আমরা দেখলাম এত ভোট পড়েছে, এত শতাংশ, এটাও বলা যায় যে এই ভোটটাও তো পড়ে না জেনারেলি, তো সেক্ষেত্রে এটা কি অ্যান্টি ইনকামপেন্সিকে সেটা একটা দেখার আমরা এতদিন দেখেছি যে কোনো একটি সম্প্রদায় সংগঠিতভাবে ভোট দেয়, আর সংখ্যাগুরু সম্প্রদায় তারা অনেক ক্ষেত্রেই, বিশেষত পশ্চিমবঙ্গে, তারা সংগঠিত হয়ে ভোট দেয় না। তো এই যে ভোট, এইটা পড়াটা বিগত দিনের থেকে এটা বেশি বলে মনে হচ্ছে, কিন্তু সেটাও সারা পশ্চিমবঙ্গে 35 লক্ষ ভোট এক্সট্রা পড়েছে, পার্সেন্টেজে যাচ্ছে না, রাফলি। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে এটা কি এসআইআর হয়েছে, অনেকের মধ্যে এই আতঙ্করও কাজ করছে যে এবার যদি ভোট না দেই সেক্ষেত্রে ভোটের নাম বাদ হয়ে যেতে পারে, এইটাও কি কাজ করছে কোথাও গিয়ে? কি করে হবে, কি করে এই দূর দূরান্ত থেকে মানুষ এসছেন ভোট দিতে, যারা বাইরে তারা এসে এই কারণেই যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে, অনেকবার চায়নি। ক্লাইমেট, পরিবেশ হয়তো সেভাবে তৈরি হয়েছে। আমি তো এতদিন নির্বাচন করছি, মানে ভোট দিচ্ছি, আমি দুবারই ভোট দিতে পারিনি, এবার দিতে পারিনি, আর কারাগারে থাকার সময় লোকসভায় দিতে পারিনি। এছাড়া তো জীবনে ভোট কোনোবার মিস হয়নি। মানুষের মধ্যে একটা কমিশন দুরকম কাজ করেছে। একরকম কাজ করছে একটা ভয় নয় এবার আরেকটা দল আসবে বলে যারা বলছে, কিন্তু কমিশন তো ভয় সন্ত্রাস সৃষ্টি করেছে। সেটা দলগতভাবে কোনো দল হয়তো তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সাধারণভাবে মানুষ নিশ্চয়ই ভোটে অংশ নেওয়ার বিষয়টা, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যাপারে আগের থেকে এবার অনেক বেশি সচেতন হয়েছে। সেই সুযোগ মানুষকে করে দিয়েছে। বহুতলে বুথ করে দেওয়া, করে দেওয়া, এগুলো তো অ্যাডভান্টেজ। কমিশন এবারে তার মানে ভালো কাজ করেছে বলবেন? না, কমিশনের ভূমিকা মোটেই আমার কাছে খুব সন্তোষজনক মনে হয়নি, কিন্তু এই যে ভোট দেওয়া ব্যবস্থা করা, সেটা তো নিঃসন্দেহে তারা করেছে। কতটা বাদ দিয়েছে, কী হয়েছে, সেটা আগামী দিনে ঠিক হবে। কিন্তু মানুষ তো ভোট দিচ্ছে। আর আরেকটা না, খুব ভালো প্রচার করা হচ্ছে যে বিরাট সংখ্যক মানুষ ভোট দিয়েছে।
তুমি যদি দেখো গতবারের থেকে এই বাদ দেওয়ার পরেও তোমার 35 লক্ষ লোক বেশি ভোট দিয়েছে। তো যে ওই 7 কোটি না কত কোটি আছে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, সেই সংখ্যা এটা তো খুব বেশি না। তা আবার উল্টো দিকেও দেখো যে আমাদের সঙ্গে বিজেপির ভোটের শতকরা হিসেব না ধরে যদি তুমি অঙ্কের হিসেবে যাও, তাহলে 44 লক্ষ লোক ভোটের ব্যবধান ছিল, তাদের এতগুলো সিট চলে গেছে। সুতরাং ভোটের শতাংশের উপরে কিন্তু সবসময় আসন নির্ভর করে না, অনেকগুলো পাটিগণিত আছে এতে। যে তার আমি এই পাটিগণিতটা তো এখন আর সেভাবে জানি না, তবে যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ, আমি তো মানব সম্পদ বিভাগে বহুদিন চাকরি করেছি, মানুষের সঙ্গে, মানুষটাই আমার কাজ। চাকরি জীবনেই তাও ছিল, রাজনৈতিক জীবনেও তাই ছিল বা আছে। তাতে মনে হয় যে বিরোধীদের একটু যেন পাল্লা ভারী কোথাও একটা বডি ল্যাঙ্গুয়েজে তারা স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এখানে বসে রয়েছে, মানে বসে রয়েছে শুধু না, রোড শো করছে। মানে রোড শো আগেও করেছে 2024-এ। ওরম রোড শো করেনি, যেরম রোড শো করছে সকালে এখানে বিকেলে ওখানে, এরম আমি দেখিনি কোনোদিন। মানে সেটা কিসের ইঙ্গিত বলে মনে হয়? না, তাদের কাছে নিশ্চয়ই মনে হয়, আমাদের কাছে যদি একটা সংস্থাই বলে দেয় আমরা আছি, তাদের কাছে ভারতবর্ষের এতগুলো সংস্থার হাতে তাদের, তো তারা বেটার পজিশনে আছে, বা তারা একটা জয় জয় ভাব দেখিয়েও হয়তো ভোটের শতাংশ বাড়াতে পারে। তবে নিঃসন্দেহে যে বিরোধী দল হিসেবে যে বিজেপি প্রতিষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গে, মানে এটার কোনো এটার যদি বাম কংগ্রেস এদের, আমি তো কংগ্রেসকেই বলবো, এদের উত্থান না হলে কিন্তু আর থামানো যাবে না। দাদা, ভোট করিয়েছেন যখন দলে একদম সক্রিয় আপনি কর্মী ছিলেন, সেক্ষেত্রে প্রতিবার 2011 থেকে আপনারা যখন এলেন, তারপর থেকে যতবার ভোট হয়েছে সন্ত্রাস দেখেছে বাংলা। তো এবারের ভোটে তো এরকম সবাই বলছে, এত কৃতিত্ব দিতে হবে কমিশনকে তো নিঃসন্দেহে কৃতিত্ব দিতে হবে। এটার জন্য বিজেপিরও কৃতিত্ব নেই, রাজ্যের শাসককুলেরও কোনো কৃতিত্ব নেই, পুরো কৃতিত্ব কমিশনের সব কাজ খারাপ এটা বলবো না, তো কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করবার যে চেষ্টা করেছিল সেটা নিঃসন্দেহে সফল হয়নি। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন কমিশনকে এই সন্ত্রাসের জন্য বাহবা দেবেন, তবে কেন্দ্রই তো বারবার করে বলেছে যে হচ্ছে এত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, এবং সেই অনুযায়ী কমিশন এগিয়েছে। মোটেই না, নির্বাচনটা কেন্দ্র বা রাজ্যের উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে নির্বাচন কমিশনের। তো প্রতিবারে তুমি লক্ষ্য করো, প্রতিবারই বিএসএফ থাকে, প্রতিবারই হয়তো সংখ্যা কম থাকে, কিন্তু এত সক্রিয়তা থাকে না। এটা কমিশন তাদের এবার সবাইকে সক্রিয় করে তুলেছে। এবং অমিত শাহ কিন্তু বলে দিয়েছে আগামী 2 মাস, মানে রেজাল্ট বেরোনোর 2 মাস পর, মানে 2 মাস পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। সে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলতে পারেন, নিশ্চয়ই তিনি বুঝেছেন, রক্তের স্বাদ হয়তো পেয়েছেন, তাই হয়তো কোথাও গন্ধ খুঁজে পেয়েছেন তাই। তবে আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস একেবারে উড়ে যাবে বলে যারা মনে করছে, আমি তাদের সঙ্গে একমত নই। কিন্তু 2011-তেও তো যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, সে সময়ও তো কেউ মানে এতটা আশা করেনি না যে বাম এই জায়গায় মানে পুরো ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই 235 থেকে তারপরের বছর বাম পায়ে শেষ পর্যায়ে 35-36টা সিট পেয়েছিল, সেটা তো প্রায় ধূলিসাৎই বলা যায়। কিন্তু সেই 11তে কিন্তু কংগ্রেস আমাদের সঙ্গে ছিল, এটাও যেন না কেউ ভুলে যায়। আমাদের যৌথ ভোট ছিল কংগ্রেস এবং তৃণমূলের, পরবর্তীকার কংগ্রেস মাঝপথে চলে যায়। আমি এখনো মনে করি যে মমতার বিকল্প আমি তো চোখে দেখতে পাচ্ছি না মমতার বিকল্প। আবার এটাও ঠিক যে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন বলতো আমাদের বিকল্প কই, আমাদের তো কোনো বিকল্প নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিকল্প দেখিয়ে দিয়েছে যে
আমি পারি, এই আমি পারি করার লোকটার এই রাজ্যে কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারীকে এই বিকল্পের জায়গায় বসানো যায়? মমতার সঙ্গে শুভেন্দুর তুলনা করলে আমি আমি নিজেকে মমতাকে ছোট করছি, এটা ঠিক না। তার সাফল্য আছে, অসাফল্য আছে, সব কিছু আছে, কিন্তু মমতা ব্যানার্জি না। এটা বলে যদি মমতা ব্যানার্জি না থাকতো তাহলে আমরা অনেকের নাম বলি, আমার বাবা, আমার পথপ্রদর্শক, আমার এত কথা, ভালো ভালো কথা বলি যে এই বীর আমার, ওই বীর আমার প্রদর্শক। যদি এতটাই হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলে কেন চলে এলো? তো সে কংগ্রেসেই তো থাকতে পারত। মমতা ব্যানার্জি 98 থেকে কেন 93 থেকে যে যাত্রা শুরু করেছে, আমি তো তখন চাকরি করতাম, লক্ষ্য রাখতাম, সেটাতে এই তুলনা চলে না। হ্যাঁ, তুমি যদি বলো জ্যোতি বসুর সঙ্গে তুই বলে যে আমি কি কি মোল্লা ছিল আমাদের দলে এসেছিল ভাঙড়ে, না না, সিপিএমের মন্ত্রী ছিল রেজ্জাক মোল্লার তুলনা করা যায়? কিন্তু দাদা কোথাও গিয়ে তৃণমূলের যারা পুরনো কর্মী আজকে তারা বিজেপিতে রয়েছে, তারা কিন্তু বলছে, আমি বলবো, আমি এখনো মনে করি যে যারা দলের তৃণমূল করলো, দলের ভিত গড়লো, বাড়ি তৈরি করলো, সেই কারিগরদেরকে সরিয়ে দেওয়াটা বা সেই সমর্থকদের মনে দুঃখ দেওয়াটা দলের কাজ হতে পারে না। আমাকে শোভনদা একটা ভালো কথা বলেছিল, তখন মহাকরণে আমি বসেছিলাম মন্ত্রী হিসেবে, সচিব হিসেবেও হতে পারে, এটা কোনো বিষয়ে আমাদের শ্রমিক সংগঠন নিয়ে আলোচনা হচ্ছিল। তা শোভনদাকে বলা হলো, তুমি এই পদ থেকে চলে যাও, তুমি অন্য পদ, তুমি পশ্চিমবঙ্গ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব পদ ছেড়ে দাও। আমি বসে শোভনদা অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে, ভাবতেই পারিনি শোভনদা যে এটা বলতে পারে। শোভনদা বললো, ঠিকই করছিস রে তুই, তাজমহল যারা গড়েছিল, যাতে দ্বিতীয় তাজমহল আর যাতে না হয়, যারা বানিয়েছিল তাদের হাত কেটে দিয়েছিল যাতে তারা না তৈরি করতে পারে। আমি প্রথম দিনের এমএলএ ছিলাম, ঠিক আছে যা বলছিস তাই, ইতিহাসের তো পুনরাবৃত্তি হয়, বলে শোভনদা চলে যায়। আমি বলছি যে এই ছোট ছোট ইস্যুগুলো নিয়েও কিন্তু লোকে দলে আছে। শোভনদা নিজেই তো আছে, উনিও তো ডিপ্রাইভ। আমি তো এখনো বলছি দল আছে, ক্ষমতায় আছে বলে। দল তখনই ভালো হবে, বুঝতে পারবে প্রকৃত যোদ্ধাদের কত প্রয়োজন, বুদ্ধির কত প্রয়োজন, যখন দল ক্ষমতায় থাকবে না। বুদ্ধি দেওয়ার জন্য তো এখন আইপ্যাক রয়েছে দাদা, কি বলবেন পরামর্শদাতা হিসেবে? তারাও পালাবে। আমি অনেক আইপ্যাক দেখেছি। আমি একটা ছোট গল্প বলি, যখন তুই তুললে এই কথাটা, বুদ্ধবাবুর সঙ্গে আমার কথা, এটা আমি কোনোদিন কাউকে বলিনি। বুদ্ধবাবু দেবেশ দাসকে দিয়ে, তখন তথ্যমন্ত্রীর নাম ছিল দেবেশ দাসকে দিয়ে বুদ্ধবাবু বলেছিল একটা অ্যাসেসমেন্ট করো বাংলার, এই বাংলা হচ্ছে না, বুদ্ধবাবু করেছিল, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, বেকারিত্ব, এইসব নিয়ে। তো দুটো নামজাদা না তিনটে নামজাদা সংস্থাকে দায়িত্ব দেওয়ার পর একটা নামজাদা সল্টলেকে তাদের অফিস
দেবেশ তাদেরকে দিয়ে করিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে 11-তে ইমপ্লিমেন্ট সিপিএম সেটাকে করেনি, তাদের নীতিতে বেঁধেছে। সেইটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল, যেটা তৈরি হয়েছিল। মমতা ব্যানার্জি তো সেই তৈরি করা পথেই তৃণমূল কংগ্রেসকে হাঁটতে হচ্ছে। কিন্তু দাদা, উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু শোনা গিয়েছে যে আইপ্যাক এখন সেই আইপ্যাক নয়, মানে উনি সেই আইপ্যাক বলতে বুঝিয়েছে পিকের আইপ্যাক। আইপ্যাক আর তৃণমূল নাকি এখন একই, মানে উনিও তার মানে আইপ্যাককে মেনে নিয়েছেন আলটিমেট। জানি না উনি কি মেনে নিয়েছেন, আমি 4 বছরে তো বলতে পারবো না। আমি না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য এখনো করিনি বা করতে চাই না। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বোনের মতন এবং নেত্রী। এমন তো নয় যে আমি যখন ছাত্র পরিষদ করতাম তখন মমতা ব্যানার্জি আমার নেত্রী ছিল, আমি তার নেতা ছিলাম। সেটা মনে রাখলে তৃণমূল উনি তো আপনাকে পার্থদা বলেই সম্বোধন করতেন। আমাকে অসম্মান কোনোদিন করেনি। আর মর্যাদা অমর্যাদার প্রশ্ন নিয়ে আমি আর এখন ভাবিও না। কিন্তু লোকে যখন আঘাত পায় না তখন ভাবে এই যে আবার আত্মসমীক্ষা করে। আমি আত্মসমীক্ষা করছি, আমি কারোর প্রতি কোনো ইয়ে নেই। আমি না জোর কণ্ঠে জোর গলায় বলতে পারি, শিক্ষা কেন, কোনো রকম দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতিতে না কর্মজীবনে ছিলাম না রাজনৈতিক জীবনে আছি। আমার শিক্ষা দীক্ষা, পারিবারিক যে সংস্কৃতি, আমার মিশন লাইফ, আমরা বিবেকানন্দকে খুব ইউজ করি, এখন রামকৃষ্ণকে খুব ইউজ করি। আমার ছোটোবেলা থেকে পড়েছি সেখানে। তো তারা যা শিখিয়েছে সবটাই তো ভুলে যেতে পারবো না, কিছুটা মনে আছে। আমি তো করি না একটা কি কারণে, যে মানে আপনার মুখ থেকে কখনোই আপনার দলের প্রতি মানে কোনো বিরূপ মন্তব্য এটা শোনাও যায়নি প্রথম দিন থেকে। আমি তো যে তৈরি করে সে কি আর বলতে পারে যে এই বাচ্চাটা খারাপ ওই বাচ্চাটা ভালো? মা কি বলতে পারে যে তার এই সন্তান ভালো ওই সন্তান খারাপ? মার চোখে সন্তান, তৃণমূলটাকে সন্তান হিসেবেই নিশ্চয়ই মানে এখনো দেখেন তো সেই জায়গায় এখনো? আমি এখনো পর্যন্ত দেখছি। তার মানে এই নয় যে আগামী দিনেও আমাকে দেখতে না। মানে ত্যায্য সন্তানও তো করা যায়, মানে সেই পথেই কি আপনি হাঁটছেন? না, আমি তা করছি না। আমি সে কথা এখনো সময় আসেনি বলার। এই কারণে বলবার সময় আসেনি যে আমি পূর্ণাঙ্গ চিত্রটা আমার হাতে আসুক। যারা সাফল্যের দায়িত্ব নিতে চায়, শুধু সংগ্রামে তাদের কোনো চিত্র নেই, তারা সংগ্রাম ছাড়া এই পশ্চিমবঙ্গের মাটিতে কতদিন টিকতে পারবে? কিন্তু দাদা, কোথাও গিয়ে তো উত্তরসূরির হাতেও তুলে দিতে হয় ব্যাটন, মানে ছাড়তে হয়। আছে তো। তো এটা তো ব্রিটিশ রাজ নয় যে ফিলিপস হবে, ফিলিপসের পর চার্লস হবে, এরম তো নয়। স্বাভাবিকভাবেই হবে। কেউ যদি ক্ষমতায় আসে তাকে মেনে নিতে হবে। আমি তো এই জিনিসটা শিখেছি যে কর্পোরেট হাউসে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হবে, কিন্তু ওয়ান্স দ্য ডিসিশন ইজ টেকেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দাদা, সবাই তো অনেকেই আর কি, যারা আপনি দীর্ঘদিন মানে জেলে কাটিয়েছেন, অনেকেই যাদের ইডি সিবিআই যাদেরকে ডেকেছে, জেরা করেছে, তারা তো আজকে মানে সবাই বলে যে তারা বিজেপিতে যোগ দিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে আবার তারা এখন রাজনীতিতে। তো আপনি কেন সেই পথটা বেছে নিলেন না? সুযোগ পেলাম কোথায়? মানে সুযোগ আসলে তাহলে আপনি সেটা যাবেন বলছেন বিজেপিতে? ওয়াশিং মেশিনে যাব না, দলের ওয়াশিং মেশিনের কাজ করব। সেটা করতে গিয়েই তো বিপদটা ডেকেছি না।
যারা তোমার মতন সাংবাদিকরা তো জানা উচিত যে দলে মমতা হচ্ছে আমাদের গুডউইল, মমতাকে দেখেই আমাদের সবাই বলে তৃণমূল কর্মী। তো বাচ্চারা বলে যে পার্থ এমন কথা বলছে মমতার ছবি সরিয়ে দিন কী হবে। মমতা তো 294টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে আমি প্রার্থী। কই আমরা তো 294টাতে জিতিনি, তাহলে কোথাও কোথাও তো মমতা হেরেছে, তাই না? আমি সেই যে হারা যাওয়াগুলোকে জয়ী করতেছি। আমি যতদিন বেহালার পশ্চিমের বিধায়ক ছিলাম, আমার লক্ষ্য ছিল বিধায়ক হিসেবে কাজ করা, তৃণমূলের মহাসচিব হিসেবে কাজ করা। মানে আপনি তো ওখানে সময়ও দিতেন আপনার নিজের কেন্দ্রে। সময় দেওয়ার লোকের কথা বলতাম। একটা লোক তো বলতে পারলো না যে আমার আর্থিক বিনিয়ম আছে, তাই না? বলুক, আমাকে যারা কাদা লাগিয়েছে গায়ে, আমার নিজের কাদা নিজেকেই পরিষ্কার করতে হবে। অন্যের গায়ে কাদা ছুঁড়ে আমার লাভটা কী আছে? কোনো লাভ নেই। দলকে ছোট করেও লাভ নেই, আর দলের বিড়ম্বনা বাড়িয়েও লাভ নেই। তবে আমার যারা বিড়ম্বনা বাড়িয়েছে সে বিড়ম্বনা তো আমাকেই কাটাতে হবে, এবং আমি কাটাবো। দাদা, বিজেপি সবসময় বলছে যে তারা এবার ক্ষমতায় আসবে অনেক মেজরিটি নিয়ে। সেক্ষেত্রে বিজেপি যদি আপনাকে, মানে আপনার মতো অভিজ্ঞ মানুষের সাথে যোগাযোগ করে আবার দলে টানতে চায়, আপনার কি? আমি তো সেতুই দেখতে পাচ্ছি না, সেতু পার হব কি করে বলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।